আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এখন বাংলাদেশের রাজনীতি মূলত পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। আমাদের দেশে ভোটের যে সংখ্যাতত্ত্ব রয়েছে কিংবা যেভাবে এলাকা ভিত্তিক প্রার্থী মনোনয়ন দেওয়া হয় এবং প্রতিটি নির্বাচনী এলাকায় একটি স্বতন্ত্র ব্লক তৈরি করে ওই এলাকাতে যিনি সর্বোচ্চ ভোট পেলেন বা প্রতিদ্বন্দ্বী ভোটের চাইতে ১ ভোট বেশি পেলেন, তিনি আমাদের প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় বিজয়ী। তো এভাবে আমরা অতীতে দেখেছি যে ৩৫%, ৩৬%, ৪১%, ৪২% ভোট পেয়ে একটি দল সরকার গঠন করে। আবার দেখা গেল মাত্র ৪০ বা ৪২% ভোট পেয়ে সংসদে ২/৩ তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তো সেক্ষেত্রে এখন যারা সংস্কার করতে চাচ্ছেন তাদের বক্তব্য হলো যে ভোটের বাজারে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড থাকা দরকার এবং এখানে সকল পক্ষের রিপ্রেজেন্টেশন, অর্থাৎ দেখা গেল যে একজন মানুষ ভোট পেলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে মাত্র ১ ভোট কম, কিন্তু তিনি নির্বাচিত হতে পারলেন না। আর তার কারণে কি হলো, তার যারা ভোটার তারা সহ তিনি নিজে পরবর্তীতে একেবারে রাজনীতিতে অনুল্লেখ্য হয়ে পড়লেন। তো এজন্য পিআর পদ্ধতিতে, অর্থাৎ কোনো ভোটারেরই ভোট নষ্ট হবে না। সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভোটে অংশগ্রহণ করবে এবং সারা বাংলাদেশে তারা যে ভোট পাবে এবং সেই ভোট একত্র করে তারপরে অন্যান্য ভোটের সঙ্গে একত্র করে একটা গড় সংখ্যা তৈরি করা হবে এবং সেই অনুযায়ী ৩০০টি যে সংসদীয় আসন বা ৪০০টি সংসদীয় আসন যেভাবে হবে আগামীতে, সেই সংসদীয় আসনে এক একটি সংসদীয় আসনের জন্য যত ভোট দরকার ঠিক সেই ন্যূনতম ভোট যারা পাবেন তারা সংসদ সদস্য পদে মনোনয়ন দিতে পারবেন, এক বা একাধিক। তো দেখা গেল যে ছোট একটি রাজনৈতিক দল সে ৫ লাখ ভোট পেল বা ৬ লাখ ভোট পেল, এখন সে ৩টি সংসদীয় আসন সে পেয়ে গেল। কিন্তু অন্য সময় হলে দেখা গেল যে ৬ লাখ তো দূরের কথা, সারা বাংলাদেশে সে যদি ৬০ লাখ ভোটও পায়, কিন্তু কোনো একটি নির্বাচনী এলাকায় যদি তার সংখ্যাগরিষ্ঠতা না আসে, তাহলে সে কখনোই সেই দলটি কখনোই সংসদ সদস্য পদে তার দলীয় মনোনয়ন প্রাপ্ত লোকদেরকে পার্লামেন্টে পাঠাতে পারে না। এই গেল একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে পিআর পদ্ধতিতে সমস্ত ক্ষমতা কাকে মনোনয়ন দেওয়া হবে, কী হবে ইত্যাদি আসলে পার্টির হাতে থাকে। তো সেক্ষেত্রে দেখা গেল যে স্থানীয়ভাবে মনোনয়ন যে বাণিজ্য, স্থানীয়ভাবে প্রার্থীদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, এই বিভিন্ন কারণে কি হলো, একটা দলের মধ্যে যারা সত্যিকার অর্থে জ্ঞানী, গুণী, পণ্ডিত ব্যক্তি, যারা মূলত পার্লামেন্টে পার্টিকে রিপ্রেজেন্ট করতে পারে, এরকম লোকদেরকে পার্টি মনোনয়ন দিতে পারে না বা দেয় না, বা দিলেও তারা পাশ করে না। যেমন ধরেন ডক্টর কামাল হোসেন অনেকবার চেষ্টা করেছে আওয়ামী লীগ, কিন্তু তাকে পার্লামেন্টে আনা যায়নি। এ কারণে তিনি ঘুষ দিবেন না, দুর্নীতি করবেন না, মারামারি কাটাকাটি এই সমস্ত ঝুঁকি ঝামেলার মধ্যে যাবেন না। কিংবা ধরুন মাহমুদুর রহমান মান্না, কিংবা ধরুন ডক্টর রেহমান সোবহান থেকে শুরু করে বাংলাদেশে যে সকল প্রথিতযশা লোকজন রয়েছেন, যেমন মুজাহিদুল ইসলাম সেলিম, এরকম বাম ঘরানার অনেক রাজনীতিবিদ রয়েছেন যারা পার্লামেন্টে আসলে পার্লামেন্টের সম্মান বাড়ত। আবার লয়ারদের মধ্যে, মানে আইনজীবীদের মধ্যে, ডাক্তারদের মধ্যে, ইঞ্জিনিয়ারদের মধ্যে, সিভিল সার্ভেন্টদের মধ্যে অনেক যোগ্যতম লোক রয়েছে যারা পার্লামেন্টে গেলে খুব ভালো করবেন। এই যে ইতিমধ্যে আমরা গত ১০ মাসে বেশ কয়েকজন বিখ্যাত লোকজনকে আমরা পেয়েছি। যেমন ধরেন কর্নেল হাসিনুর রহমান, তিনি সেনাবাহিনীর একজন বীরুত্তম, মানে স্বাধীনতা যুদ্ধের পরে এই একজনকেই বীরুত্তম উপাধি দেওয়া হয়েছে, কর্নেল হাসিনুর রহমান। তো তার স্বাধীনচেতা মনোভাব, তার যে ব্যক্তিত্ব, তার সকল কিছুর জন্যই তিনি ইতিমধ্যে আলোচিত এবং তিনি গুমের শিকার হয়েছিলেন শেখ হাসিনার রেজিমে। এখন এই ভদ্রলোক, তাকে যদি মনোনয়ন দেয় বিএনপি, জামাত বা কোনো দল, আমাদের প্রচলিত যে ভোটিং সিস্টেম, তিনি মাঠে গিয়ে তিনি একজন বীর, মুক্তিযোদ্ধা, মানে যোদ্ধা, কিন্তু তিনি ভোটের যুদ্ধে যুদ্ধ করতে পারবেন না, কিন্তু তাকে দরকার।
এখন এই যে পিআর পদ্ধতিতে যদি কোনো একটা দল এরকম কর্নেল হাসিনের মতো লোক বা এই যে ব্রিগেডিয়ার নাসির, যাকে ইতিমধ্যে পার্সোনা নন গ্রাটা করা হয়েছে, কথাবার্তা বলে খুব বাংলাদেশে এই মুহূর্তে বেশ জনপ্রিয়, কিংবা ওই যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে যিনি এখন কমিশন করা হয়েছে, কমিশনের প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান, এরকম অনেকগুলো মানুষ সামরিক ক্ষেত্রে যারা খুবই যাকে বলে নাম করেছেন, অনেক নাম করেছেন। পুলিশের মধ্যে এরকম অনেক আছে, তারপর নৌবাহিনীর মধ্যে অনেকে আছে, সিভিল সার্ভিসের মধ্যে অনেকে আছেন। যেমন ধরেন আবু আলম শহীদ খান। তা আবু আলম শহীদ খান একটা সময় জাসদ করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই নামকরা ছাত্রনেতা ছিলেন, যাকে বলে একটা ক্যাডার। জাসদের ক্যাডার বলতে যা বুঝায়, মানে অস্ত্র চালানো, ক্যাডার রাজনীতিতে এই কাজটি তিনি একবারে সম্মুখ সারিতে তিনি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবার দেখেন সে ক্যাডারগিরি করার পরেও তার মেধা যোগ্যতা এত বেশি যে তিনি আবার বিসিএস পরীক্ষা দিয়ে তিনি পাশ করে গেছেন। পাশ করে তিনি সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায়ে সচিব হয়েছেন এবং বড় সচিব, এলজিআরডি সচিব হয়েছেন। এখন তিনি টেলিভিশন টক শোতে কথাবার্তা বলছেন। তারপরে যথেষ্ট আকর্ষণ রয়েছে তার। এখন এই ভদ্রলোক পার্লামেন্টে যদি আসতে চান, এমপি হতে চান, আমাদের দেশের যে প্রচলিত রাজনীতি, একটা নির্বাচন করতে ২-৩ কোটি টাকা লাগবে। তারপরে নির্বাচনী এলাকাতে ৮-১০ বছর তাকে কাজ করতে হবে। তো এটা উনি করেননি এবং হবে না। কিন্তু পিআর পদ্ধতিতে যদি জামাত চায়, বিএনপি চায়, এমনকি আওয়ামী লীগ চায় যে এরকম মানুষদেরকে তারা উচ্চ কক্ষ বা নিম্নকক্ষ তারা যেখানে ইচ্ছা সেখানে তাদেরকে মনোনয়ন দিতে পারবে এবং সেক্ষেত্রে আমাদের দেশ এনলাইটেন হবে। এবং এই যে এই সময়টাতে সাংবাদিকদের মধ্যে অনেকে খুব ভালো, ভালো কথা বলছেন, যারা ইতিমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো যাই হোক, এই সব মিলিয়ে যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, এই পিআর পদ্ধতি নিয়ে বাংলাদেশে নিদারুণ একটা উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে। এবং উৎসাহ উদ্দীপনার কারণে একেবারে প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকে তো বলেই ফেলেছেন যে বিএনপি ৫০ থেকে ১০০টির বেশি সিট পাবে না যদি এই পিআর পদ্ধতি বাস্তবায়ন হয়। আর অন্যদিকে ছোট, ছোট রাজনৈতিক দল, সেটা এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, অন্যান্য যারা আছে তারা সবাই ২টো, ৪টে, ৫টা, ২০টা, ৩০টা, ৫০টা সিটও তারা পেয়ে যেতে পারেন। এটা বলা যায় না। রাজনীতির ময়দানে হঠাৎ করে এমন একটা জোয়ার চলে আসে, গণজোয়ার চলে আসে। সেই গণজোয়ারে যে কে কখন ছিটকে পড়ে আর কে কখন যাকে বলা হয় গণজোয়ারের সম্মুখ সারিতে চলে আসে, এটা কিন্তু বলা যায় না। যেমন ধরুন আমরা এনসিপিকে নিয়ে অনেকে ঠাট্টা করি, মশকরা করি। কিন্তু আপনি 1 to 1 যদি আপনি হাসনাত আব্দুল্লাহকে একটা টেবিলে বসান, তারপরে বিএনপির জামাতের একজন শীর্ষ নেতাদেরকে বসান, আপনি দেখবেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তাসনিম জারা, তারপরে শেষে ডাক্তার তাসনুভা, এমনকি ওই যে নীলা ইসরাফিলের কথা বলা হচ্ছে। তো সেই নীলা ইসরাফিল আপনি গিয়ে দেখবেন যে তাদের সবারই যে লেখাপড়ার মান, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সাহস, শক্তি, এই গত অল্প সময়ের মধ্যে তারা যে দক্ষতা অর্জন করেছে, এটা ভোটের মাঠে সবসময় যে নেতিবাচক হবে, নট লাইক দ্যাট, এটা ইতিবাচকও হয়ে যেতে পারে মন মানসিকতা। এবং তরুণ ভোটাররা যারা আমাদের এখন ভোটের প্রায় অলমোস্ট 30-35% এই তরুণ ভোটাররা নিয়ন্ত্রণ করছে। তো এদের মন মানসিকতার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। তারপরে নারী ভোটারদের মন মানসিকতার উপর অনেক কিছু নির্ভর করবে। ফলে পিআর পদ্ধতির যে নির্বাচনটা হচ্ছে সেখানে স্টার পলিটিক্স স্টার পলিটিক্স কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আ কার কথা, কাদের কথায় মানুষ বেশি শুনছে, কাদের কথায় আকর্ষণ বেশি। এই সমস্ত দিক বিবেচনা করলে আপনি দেখবেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যেই একাধিক স্টার রয়েছে, যাদের কথা শোনার জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এনসিপিতে আছে, জামাতে আছে, কিন্তু সেই তুলনায় বিএনপির স্টার সবচেয়ে কম। খুব একেবারে স্টার নাই বললেই চলে। আওয়ামী লীগের মধ্যেও কিন্তু একই সমস্যা। তাদের কথা